দেখেন বাস্তব সংখ্যায় টোটাল 7টি পার্টে ভাগ করা হয়েছে। তো 7টি পার্ট বলতে আমরা 7টি টাইপকে বুঝাইছি। 7টি টাইপ, প্রত্যেকটা টাইপের আলোকে যত বেসিক দরকার সব বেসিকগুলো আলোচনা করা হয়েছে এবং বিগত যে বিসিএস প্রাইমারি নিবন্ধন, বিগত বিসিএস প্রাইমারি নিবন্ধন এবং নবম থেকে 17তম গ্রেডের প্রশ্নগুলো আলাদা আলাদা বিশ্লেষণ। তো চলুন আমরা এত কথা না বলে আমরা অধ্যায়টা শুরু করি। ওকে, আমরা বাস্তব সংখ্যার আমাদের যে প্রথম পার্ট ছিল সেই প্রথম পার্টটা ওকে, তো আমরা বাস্তব সংখ্যার আমাদের প্রথম পার্ট সেটা হচ্ছে বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশন আমি যাবো না, আমাদের মেইন পার্টটা আমরা পড়া শুরু করি। তো দেখেন আমরা পড়বো মূলত এখান থেকে। তো দেখেন বৃহত্তর ও ক্ষুদ্রতম সংখ্যা পড়ার আগে আমরা পড়বো প্রথম অঙ্ক কি। তো অঙ্ক হচ্ছে কোন একটা সংখ্যা লেখার জন্য আমরা মৌলিক কতগুলো প্রতীক ব্যবহার করি, তাই না? তো যেমন 0, 1, 2, 3 ডট 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 একেবারে 9 পর্যন্ত। তো এই 10টি হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে সংখ্যাটা কি? সংখ্যা হলো সর্বনিম্ন 2টা থাকতে হবে, অর্থাৎ 2 বা ততোধিক অঙ্ক থাকতে হবে। সেই 2 বা ততোধিক অঙ্ক মিলে তৈরি হবে একটা সংখ্যা। যেমন আমরা বলি 0, 7, এটা কিন্তু একটা সংখ্যা। কিন্তু শুধু যদি 7 লিখি তাহলে এটা একটা অঙ্ক। ওকে, তো আমি আপনাদের জন্য একটা প্রশ্ন রেডি করে রেখেছি সংখ্যা অঙ্ক, যে 7 কি অঙ্ক? এই 7 কি অঙ্ক নাকি সংখ্যা? তো দেখেন আমি যদি 7কে শুধু 7 লিখি তাহলে এটা হবে একটা অঙ্ক বা ডিজিট। বাট 7 এর পূর্বে যদি একটা শূন্য বসাই দিই তাহলে সেটা হবে একটা নাম্বার। কিন্তু আমরা দেখলাম যে রিয়েল লাইফে আমরা 7কে শুধুমাত্র সংখ্যাই বলি। আসলে এখানে আমি লিখে দিচ্ছি আপনাদের যে ব্যবহারিকত্ব অথবা দৈনন্দিন জীবনে আমরা 7কে আমরা সংখ্যা বলি ঠিক, বাট এটা সম্পূর্ণ ভুল। সংখ্যা হতে হলে আমাদের কি দরকার? তার বামে একটা শূন্য দরকার, তাই না? হ্যাঁ, কারণ সংখ্যার ডেফিনিশনেই বলা আছে 2 বা ততোধিক অঙ্ক মিলে একটা সংখ্যা তৈরি হবে। তো যাই হোক, এতটুকু আশা করি ক্লিয়ার। তো এখন আমরা দেখব স্থানীয় মান, যে কোন একটা সংখ্যার স্থানীয় মান আমরা কিভাবে বের করি। তো দেখেন এখানে 342 একটা সংখ্যা। তো 342 কে আমি কিন্তু ভেঙে ভেঙে যদি লিখি যে 2, 40 আর হচ্ছে 30, সরি 300। এখন এই তিনটাকে আমি যোগ করি, তিনটাকে যোগ করলে কিন্তু আমার দেখেন 300 প্লাস 40 প্লাস 2, তখন কিন্তু আবার 342 হয়, তাই না? ওকে, তো এখন এই 342 সংখ্যাটা কিভাবে হলো সেটা আমি দেখালাম। দেখেন এই 2 এর সাথে কিন্তু আমরা কিছুই গুণ করি নাই, আবার 4 এর সাথে কিন্তু আমরা 10 গুণ করেছি, তাই না? এই যে 4 এর সাথে 10 গুণ করেছি, 3 এর সাথে কিন্তু আমরা আবার 100 গুণ করেছি। তো এভাবে করে মিললে 342 সংখ্যাটা তৈরি হয়। ওকে, একটু মুছে দিচ্ছি। ওকে, তাহলে কি করলাম, 2 এর সাথে কিছু গুণ করিনি, বাট 4 এর সাথে আমরা 10 গুণ করেছি, 10 গুণ করে আমাদের হলো 40 এবং 3 এর সাথে আমরা 100 গুণ করেছি, হয়েছে আমাদের 300। তো দেখেন আমি যদি বলি এখন এই 3 এর স্থানীয় মান কত, তাহলে কিন্তু আপনি দুম করে বলে দিবেন যে 3 গুণন 100। আচ্ছা, তো এই দেখেন 100 এর পরে কিন্তু দুইটা শূন্য। সিমিলার ওয়ে 3 এর পরে কিন্তু দুইটা সংখ্যা আছে। তার মানে কোন 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 সংখ্যা, সেটা হচ্ছে 4 এবং 2। তার মানে আমি যদি বলি যে কোন একটা সংখ্যার স্থানীয় মান কত, তাহলে ওই সংখ্যা প্লাস ওই সংখ্যার পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য। যেমন 3 এর পরে সংখ্যা আছে 2টা, 4 এবং 2, তার মানে আমার দুইটা শূন্য দিতে হবে, অর্থাৎ 300। আমি কিন্তু নিচে লিখে দিছি কত সুন্দরভাবে, দেখেন যেখানে 2 এর স্থানীয় মান কত 2, ওই যে আমাদের 342 ছিল। দেখেন 2 এর স্থানীয় মান কত 2, 4 এর স্থানীয় মান কত 40, কেন আমরা 4 এর সাথে 10 গুণ করেছি, তাই না? আচ্ছা, 3 এর স্থানীয় মান হচ্ছে 300, কেন 3 এর সাথে আমরা 100 গুণ করেছি। তো সূত্রটা হচ্ছে এরকম যে কোন একটা সংখ্যার স্থানীয় মান মানে ওই সংখ্যা এবং একের পরে ওই সংখ্যার ডানে যতগুলো সংখ্যা আছে তার সমান সংখ্যক আমাদের শূন্য ব্যবহার করতে হবে। তো আপনাদের পরীক্ষাতে আসলে কিভাবে থাকবে, বিগত বিসিএস বা প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন বা পিএসসি অন্যান্য পরীক্ষা বলেন, তো সেখানে এভাবে থাকবে যে এত একটা সংখ্যা দিবে, বলবে যে 3 এর স্থানীয় মান কত। তো দেখেন আমি কিন্তু লিখে দিছি যে 3 এর পরে আমাদের সংখ্যা আছে মূলত 2টি। তো তার স্থানীয় মান হবে কত, 3 গুণন 1 এর পরে যতগুলো সংখ্যা থাকবে ঠিক ততগুলো আমাদের শূন্য দিতে হবে, তার মানে 300। আশা করি ক্লিয়ার। এরপর দেখেন আমরা ছোটবেলায় যেটা পড়েছি যে একক, দশক, শতক, সহস্র, এখানে কিছু মান দেওয়া আছে, এগুলো একটু জাস্ট চোখ বুলাই নেবেন।
যে আমাদের লক্ষ হলে কতগুলো শূন্য দিতে হয়, হাজার হলে কতগুলো শূন্য দিতে হয়, এরকম টাইপের। আচ্ছা, তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে বৃহত্তর এবং ক্ষুদ্রতম সংখ্যা। তো ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য কতগুলো স্ট্র্যাটেজি ফলো করতে হবে। জাস্ট একটা জিনিস মনে রাখবেন যে সর্ববামে আপনি কখনোই শূন্য বসাতে পারবেন না। হ্যাঁ, সর্ববামে শূন্য বসালে হবে, তবে আপনি যে সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটা বা যতগুলো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা চাচ্ছেন সেটা কিন্তু আপনি পাবেন না। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়েছি যে 0, 1, 2 এবং 8 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তর এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করো। তো দেখেন আমি কিন্তু যদি শূন্যটাকে বামে দিই আর 1, 2, 8 এগুলো দিয়ে একটা সংখ্যা তৈরি করি, তাহলে এই সংখ্যাটা কি আমার 4 অঙ্কে থাকবে? কখনোই থাকবে না, কারণ সর্ববামে শূন্য কোনো ভ্যালু নাই। তার মানে সংখ্যাটা 3 অঙ্কের, কিন্তু আমার প্রশ্নে কিন্তু বলা আছে 4 অঙ্কের। তাহলে এই কারণে বলেছি যে সর্ববামে শূন্য বসানো যাবে না। এরপর সর্ববামে সবচেয়ে ছোট অঙ্ক বসাতে হবে। এরপর পর্যায়ক্রমিকভাবে অঙ্কগুলো বসায়। যেমন সর্ববামে আমি এখানে 0 বসাইলাম, তারপর 1, তারপর 2, তারপর 8। আশা করি ক্লিয়ার। এরপর দেখেন বৃহত্তর সংখ্যা। স্বাভাবিকভাবে সর্বডানে আমার কি করতে হবে? সর্ববামে সবচেয়ে বড় অঙ্কটা বসাতে হবে। যেমন এখানে 8 বসাবো, 2 বসাবো, 1 বসাবো, তারপর 0, তাই না? ওকে। তো এই টাইপ দিয়ে আমাদের সাধারণত বিগত বিসিএস বা বিগত পরীক্ষাগুলোতে আমাদের কি কি প্রশ্ন হয় সেটা একটা আমরা দেখি। তো এখানে একটা প্রশ্ন বলা আছে যে 0, 1, 2 এত এত দ্বারা 4 অঙ্কের বৃহত্তর এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করুন। তো দেখুন, এখানে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা যখন বের করবো সবার বামে আমরা শূন্য দিতে পারবো না। সবার বামে আমরা 1 দিব, তারপর শূন্য দেবো, তারপর ধারাবাহিকভাবে ছোট থেকে বড় সংখ্যাগুলো আমরা ইউজ করবো। আর বৃহত্তর সংখ্যা সেটার জন্য সবার প্রথমে এখানে একটু টাইপিং এ মিস্টেক হয়েছে, সরি। এটা হবে 3। আচ্ছা, তো আমরা সর্ববামে সবচেয়ে বড় সংখ্যাটা দিব, তারপর ছোটটা, তারপরে ছোটটা, তারপরে ছোটটা। তাহলে এটা আমাদের কি হবে? এটা বৃহত্তর সংখ্যা হবে, তাই না? আচ্ছা, অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই কেন আমি বামে সবচেয়ে বড় সংখ্যাটা দিব? কারণ দেখেন, আমরা যখন স্থানীয় মান দেখলাম তখন স্থানীয় মানে কিন্তু সর্ববামের সংখ্যার সাথে সবচেয়ে বড় ভ্যালুটা গুণ হচ্ছে, তাই না? তো আমরা যখন এই যে 342 দেখেছিলাম, তো 342 এর সর্ববামের সাথে 3 এর সাথে কিন্তু আমরা 100 গুণ করেছি, মানে শতক স্থানীয় সংখ্যার সাথে। আর দশক স্থানীয় সংখ্যার সাথে আমরা কিন্তু 10 গুণ করেছি। তার মানে বাম দিকের অঙ্কগুলোর সাথে আমরা বড় বড় ভ্যালুগুলাকে গুণ করছি। তার মানে আমরা যদি বড় কোনো সংখ্যা পেতে চাই তাহলে অবশ্যই বাম দিকের ভ্যালুটাকে আমাকে সবচেয়ে বড় নিতে হবে, বৃহত্তর সংখ্যা। আর যদি সবচেয়ে ছোট সংখ্যা পেতে চাই তাহলে বাম দিকের সংখ্যাগুলোকে আমরা ছোট নিব। এরপর আমরা দুটোকে পার্থক্য করে দিলাম, ভ্যালু হচ্ছে এত। আশা করি এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা না। তারপর যদি থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এরপর দেখেন বীজগাণিতিক ফরম্যাট দিয়ে আমরা স্থানীয় মান প্রকাশ করব। ধরেন আপনাকে একটা প্রশ্ন করা হলো যে কোন একটা সংখ্যা তার একক স্থানীয় মান হচ্ছে a আর দশক স্থানীয় মান হচ্ছে b। তো এখন সংখ্যাটা কত? যেমন ধরেন আমি একটা সিম্পল একটা সংখ্যা বলি, যেমন ধরেন 39। তো এর একক স্থানীয় অঙ্ক কত? 9 এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। তো এই সংখ্যাটা আমরা কিভাবে লিখি মেইনলি? আমরা লিখি এভাবে 3 গুণন 10। যেহেতু এটা দশক স্থানীয় অঙ্ক তার মানে এর সাথে আমি 10 গুণ করবো, আর হচ্ছে 9 গুণন 1। এটা 1 গুণ করলেও হয়, না করলেও হয়, তাই না? আচ্ছা, তো এভাবেই হচ্ছে আমরা সংখ্যাটা লিখি যে 3 গুণন 10 আর 9 যোগ 1। দেখেন 3.30 আর হচ্ছে 9 কত? 39, তাই না? এখন আপনাকে প্রশ্ন যখন দিবে তখন বলে দিল না যে একক স্থানীয় অঙ্ক 3 এবং দশক স্থানীয় অঙ্ক 9। এটা বললো না, জাস্ট বলে দিল যে আপনার একক স্থানীয় অঙ্ক হচ্ছে a এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে b। তখন আপনি কি করবেন? সিম্পল, যে আমি একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করেছি, তাহলে আমাদের এখানে প্রশ্নটা একক স্থানীয় অঙ্ক কি a। তাহলে আমি এক কাজ করব যে একক স্থান a এর সাথে আমি কি করব? 1 গুণ করব। দশক স্থানীয় অঙ্ক b এর সাথে আমি কি গুণ করব? 10 গুণ করে, এবার দুইটাকে আমরা যোগ করে দিব, তাই না? ওই যে আগে যেমন 39 সংখ্যাটাকে আমরা করলাম তখন আমরা কি করছি? যোগ করে দিয়েছি। আশা করি ক্লিয়ার। এখন যদি আপনাকে এরকম একটা প্রশ্ন করা হয় যে কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক a, দশক স্থানীয় b, শতক স্থানীয় অঙ্ক c হলে সংখ্যাটা কত? সিম্পল কথা, একক স্থানীয় অঙ্কের সাথে আপনি কি করবেন? a গুণ করবেন, 1 গুণ করবেন, তাই না? প্লাস দশক স্থানীয় অঙ্কের সাথে আপনি 10 গুণ করবেন, যেমন b এর সাথে আপনি 10 গুণ করলেন, প্লাস আবার c এর সাথে আপনি কি করবেন? 100 গুণ করবেন। এরপর সবগুলোকে আপনি যোগ করে দিবেন। তাহলে কিন্তু আপনার সংখ্যাটা হয়ে গেল।
আশা করি ক্লিয়ার। তারপর যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন, কমেন্ট বক্সে বলতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, এই পার্টের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অংশটা সেটা হলো ভগ্নাংশ আকারে থাকলে আমাদের বৃহত্তর এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করা একটা স্ট্র্যাটেজি। তো এরকম আপনাদের প্রশ্ন থাকবে যে ধরেন এরকম বললো যে 3/4 আর হচ্ছে 2/5, এই দুইটার ভিতরে আসে কোনটা ছোট এবং কোনটা বড়, সেটা আপনি বের করুন। তো দেখেন ছোট ছোট সংখ্যা দিলে আপনি খুব সুন্দরভাবে সেটাকে ক্যালকুলেট করে, যেমন এটা আমি যদি ভাগ করি যে 3কে আমি 4 দ্বারা ভাগ করলাম, 4 7 28 আর হচ্ছে 5, সরি 0.75, তাই না? আবার এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখা গেছে 0.4 হবে। তো সিম্পলি এটি হচ্ছে বড় সংখ্যা, তাই না? এখন আপনাকে এটা না দিয়ে আপনাকে বললো যে এরকম যে 340 আর হচ্ছে 590, মানে বড় বড় এমন একটা সংখ্যা দিল যেটা আপনার স্বাভাবিকভাবে ক্যালকুলেট করা পসিবল না। পসিবল হলে সেখানে অনেক টাইম দরকার, বাট আপনার তো টাইম নাই। আপনি মাত্র 45 সেকেন্ড পাবেন একটা ম্যাথ সলভ করার জন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়। তাহলে আপনার এখানে কিছু স্ট্র্যাটেজি শেখা লাগবে। তো ধারাবাহিক যে বইগুলো আছে বাজারে, সবগুলো বইতে আপনি সর্বোচ্চ একটা নিয়ম পাবেন, বাট আমি এই ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার বের করার জন্য টোটাল 3টা নিয়ম আমি আপনাদেরকে শেখাবো। ওকে, ততক্ষণে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। ওকে, তো দেখেন আমি যেটা বললাম যে প্রশ্নটা যেভাবে থাকবে যে 4টা অপশন থাকবে, বলবে যে কোনটা ছোট বা কোনটা বড়। আমাদের নিয়ম এক, আমরা যে কাজটা করব প্রথমে যে কোনো অপশন থেকে অপশন যে 4টা থাকবে আমরা যে কোনো দুইটাকে নিব, চুজ করব। চুজ করে আমরা দুইটার হরকে সমান করার চেষ্টা করব। আমাদের প্রথম নিয়ম, আমরা হরকে সমান করার চেষ্টা করবো। এখন হরকে কিভাবে সমান করব, ধরেন আমাদের দুইটা সংখ্যা আছে, যে বললো যে 3/4 এবং 2/5 এর মধ্যে কোনটা ছোট সংখ্যা। তো সিম্পলি আমরা হর হর সমান করব। হর সমান করার জন্য আপনি একটা কাজ করতে পারেন যে এই যে এটার যে 4, প্রথম সংখ্যার যে হর, এই হর দিয়ে দ্বিতীয় সংখ্যার হর এবং লবকে গুণ করে দেন। এই যে দেখেন আমি গুণ করে দিছি, 2 গুণন 4 এবং 5 গুণন হচ্ছে 4, তাহলে 4 দুগুণী 8 আর হচ্ছে 4 5 কত 20, তাই না? আচ্ছা, এরপরে দেখেন আপনি দ্বিতীয় যে কাজটা করবেন সেটা, এখন দেখেন প্রথম সংখ্যার হর দিয়ে আমি দ্বিতীয় সংখ্যার হর এবং লবকে গুণ করলাম না, তাহলে সেম কাজ করেন আপনি, যে দ্বিতীয় সংখ্যার যে হর সেটা দিয়ে আপনি এটার হর এবং লবকে গুণ করেন। তাহলে দেখেন 3 5 15 এবং 4 5 20, উভয় পক্ষের হর কিন্তু সমান হয়ে গেছে। এখন উভয় পক্ষের হর সমান হওয়া মানে দুইটার যেটা লব ছোট সেই সংখ্যাটা ছোট। দেখেন এখানে 8/20 আর হচ্ছে এখানে 15/20, মানে 20/15 অবশ্যই সেটা বড়, আর 20/8 অবশ্যই সেটা ছোট। এটা হচ্ছে প্রথম নিয়ম। এখন আমরা চাইলে লবকেও সমান করতে পারি, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম থাকবে। তো চলেন দেখি আমরা লব সমান করলে আমাদের কতটা সহজ হয়। ওকে, আমি কিন্তু বলে দিছি দেখেন যে এত এত সংখ্যাটির লব ছোট, তাই হচ্ছে এই সংখ্যাটি হচ্ছে ছোট। আমরা নিয়ম 2 পড়বো এখন। তো নিয়ম 2 এ আমরা হচ্ছে লব সমান করবো, তাই না? ওকে, তো নিয়ম 2 আমরা কি করব, লব সমান করব। লব সমান করার ক্ষেত্রে আমাদের সেম স্ট্র্যাটেজি, ওখানে আমরা হর দিয়ে গুণ করছিলাম, এখানে আমরা এই প্রথমটা লব দিয়ে দ্বিতীয়টা লব এবং হর উভয়কে গুণ করি। এখন প্রথমটা লব আছে কত 3, আর দ্বিতীয়টার হরের সাথে অর্থাৎ লবের সাথে আমি 2 গুণন 3 করব এবং হরের সাথে আমরা গুণ করলাম। গুণ করার পর এখানে কত আসলো, 3 দুগুণে 6, 3 5 15। আবার এই দ্বিতীয়টার যে লব সেই লব দিয়ে আমি প্রথমটার হর এবং লবকে গুণ করব। এই গুণ করার মানে হলো যে আমরা দুইটাকে লবকে সমান করব, তাই না? আচ্ছা দেখেন 6 হয়ে গেল, আর এটা উভয় পক্ষে কিন্তু লবটা সমান হয়ে গেল। এখন আপনি দেখবেন যে কার হরটা বড়। এর হর বড় মানে হচ্ছে এই সংখ্যাটা ছোট, কারণ বড় সংখ্যা দিয়ে আপনি কি ভাগ করছেন, আর এটা দিয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করছেন, তার মানে এই সংখ্যাটা ছোট আর এটা হচ্ছে বড়। আপনি যেভাবে চিন্তা করেন। এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া আমি তো ধরেন আমাদের পরীক্ষা দিয়ে দিবে এরকম বড় বড় সংখ্যা 550 বা 500, আবার আরেকটা সংখ্যা দিবে ধরেন 732, 1080। তো এই সংখ্যাগুলো তো আমার সম্ভব না যে আমার এইটা দিয়ে আমার এত গুণ করলে তো অনেক সময় চলে যাবে। আমি তো
আপনি তো বললেন যে 45 সেকেন্ডে সবগুলো সলভ করা লাগবে। এখন কি করা দরকার? ওকে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনি ৩ নং নিয়ম ফলো করবেন। তো চলুন আমরা দেখি ৩ নম্বর নিয়মটা কি আমাদের। ওকে, তো আমাদের নিয়ম ৩। নিয়ম ৩ হচ্ছে অনেক সহজ, চিন্তার কোনো কারণ নাই। তো প্রথমে আপনি অপশন থেকে যেকোনো ২টা সংখ্যা নিবেন। আমি উদাহরণ করাবো। হুম? জাস্ট শুধুমাত্র বেসিক টু শিখে রাখেন, তারপর আমি উদাহরণ আরো এক্সপ্লেইন করব। প্রথমে অপশন থেকে আপনি যেকোনো ২টা সংখ্যা নিবেন, তারপর পরপর আর গুণন করবেন। আমরা আর গুণন জানি কিভাবে করে, আমি এক্সাম্পল দেখাচ্ছি। এরপর যার লব তার ফল। দেখেন আপনাদের প্রশ্ন করা হলো যে ৩/৪ এবং ২/৫ এর মধ্যে কোনটা সবচেয়ে ছোট সংখ্যা। প্রথমে আপনি অপশন থেকে ২টা নিলেন, বা এখান থেকে আমি ২টা নিলাম। নেওয়ার পরে একে আর গুণন করেন। ৩/৫ ১৫ এবং ৪×২ ৮। দেখেন আমি বলছি কি, যার লব তার ফল। এই ৩ হলো লব, তার মানে ৩×৫ ১৫ হলো এই টোটাল সংখ্যাটার ফল ১৫। আর এই সংখ্যার লব কত? ২। তার মানে এই ৮ হলো এই ২/৫ এর ফল। তাহলে ১৫ সংখ্যাটা অবভিয়াসলি ৮ থেকে বড়। দ্যাট মিনস আমার ৩/৪ অর্থাৎ এই সংখ্যাটা বড়। আর এটা হচ্ছে ছোট সংখ্যা, অর্থাৎ ২/৫ হচ্ছে ছোট সংখ্যা। আশা করি ক্লিয়ার। তবে আমি আমার সময়ের আপনাদের সময়ের সেফের জন্য, বা আমি বলছি যে ৪৫ সেকেন্ড আপনাকে একটা ম্যাথ সলভ করার অ্যাবিলিটি তৈরি করতে হবে। তো সেটার কথা বিবেচনা রেখে আমি ৩ নং ফর্মুলাটাকে বেশি জোর দিয়েছি। তবে যদি দেখেন যে কোনো এক্সামে যে সংখ্যাগুলো খুব ছোট আসতেছে, এরকম যে ৩/৪, ছোট ছোট সংখ্যা আসতেছে, ধরো এরকম ৩/৪, ৩/৪ আসতেছে, বা ৫/২, এরকম ছোট ছোট সংখ্যা, তখন আপনি নিয়ম ১ এবং নিয়ম ২ ফলো করতে পারেন। আর বড় কোনো সংখ্যা আসলে আপনি নিয়ম ৩ ফলো করবেন। এতক্ষণ আমরা যে থিওরি পড়লাম, সেই থিওরির আলোকে এখন আমরা এই পাঠের বিগত সালের প্রশ্নগুলো সলভ করব। আমরা জানি আমাদের বইয়ের প্রত্যেকটি পাঠকে, অর্থাৎ প্রত্যেকটি পাঠের ৪টা করে সেকশন রয়েছে। একটা হচ্ছে বিসিএস সেকশন, একটা হচ্ছে প্রাইমারি সেকশন, নিবন্ধন সেকশন এবং নবম থেকে ১৭তম গ্রেড সেকশন। আমরা এখন বিসিএস সেকশনটা আলোচনা করব এই পার্টের। তো দেখেন একটা প্রশ্ন যে বলছে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। তো আমরা এই জায়গাতে নিয়ম 3 ফলো করব, কারণ আমরা জানি এ ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমরা 3টা নিয়ম শিখেছি থিওরি পর্বে। তো আমরা এখানে ৩ নং নিয়ম ফলো করব। কেন ফলো করব? কারণ এখানে দেখেন অপশনের ভ্যালুগুলো, আমি বলছি যে অপশনের ভ্যালুগুলো যখন অনেকটা বড় হবে, তখন আপনি ৩ নং ফর্মুলা ইউজ করবেন বা ৩ নং রুলস ইউজ করবেন। তো আমি এই ভগ্নাংশটাকে নিলাম আর পাশাপাশি অপশন ক কে নিলাম। দেখেন ৩৩/৫০ আর হচ্ছে 2/3। আমি আর গুণন করব। যদি আমি আর গুণন করি, দেখেন ৩ গুণন ৩৩, তাহলে ৩×৩৩ হচ্ছে ৯৯, আর ৫০ দুগুণে হচ্ছে ১০০। স্বাভাবিক অর্থেই যে ১৯৯ থেকে বড়, দ্যাট মিনস অপশন ক থেকে এই সংখ্যাটি বড়। এখন দেখেন আমাদের কিন্তু বলছে যে এত থেকে বড় কোনটা, তার মানে আমি এই ক পেলাম যে এ আসলে 2/3 থেকে ছোট, তাই না? অপশন ক কি পেলাম? 2/3 থেকে ছোট। এখন আমরা অপশন খ চেক করব। অপশন খ তে কি আছে? 8/11, 8/11 আর হচ্ছে 3/4, এটা চেক করব। এখন আমরা আর গুণন করি যে 2 গুণন 11 আর 2 গুণন 11 আর 3 গুণন 8, অর্থাৎ ৩ ৮ ২৪, 11 দুগুণে 22। স্বাভাবিক অর্থে 22 থেকে 24 হচ্ছে বড়। তাহলে আমার 8/11 এই সংখ্যাটি 3/4 থেকে বড়। কেন? আমি বলছি যে লব যার ফল তার। দেখেন এখানে কিন্তু লব ৮, তার মানে ৩ ৮ ২৪, এই যে ফলাফলটা, এই ফলাফলটা কিন্তু 8/11। এই কারণে আমি বলতে পারি যে 2/3 থেকে 8/11 বড়। তার মানে আমরা পেয়ে গেলাম। এখন আমরা আমাদের ২ নম্বর ম্যাথটি দেখব। দেখেন, তো আমাদের ২ নম্বর ম্যাথে কি বলছে যে নিচের কোন কোন সংখ্যাটি নিচের শ্রেণীতে সবচাইতে কম পরিমাণ উপস্থাপন করে। ৭ আছে, ৮ আছে, কিন্তু দেখেন এখানে কিন্তু পয়েন্ট আছে। আমরা জানি যে দশমিকের পরে
প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যার বড় সেই সংখ্যাটি বড়, কিন্তু আমাদের বলছে কম পরিমাণে উপস্থাপন করে, তার মানে অপশন হবে ঘ answer, তাই না? কেন? কারণ এটারও দশমিকের প্রথম ঘর যা, এটারও দশমিকের প্রথম ঘর সেম। এবার আমরা চেক করব দশমিকের পরবর্তী ঘর। দেখেন এই অপশন গ এর দশমিকের পরবর্তী ঘর হচ্ছে 3, কিন্তু এর পরবর্তী ঘর 1, তার মানে এটা থেকে এটা ছোট। ওকে, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে ক্ষুদ্রতম থেকে বৃহত্তর সাজালে আমরা এভাবে পাই সংখ্যাটা। আমাদের 3 নাম্বার প্রশ্ন, 5/12, 6/13, 11/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি কোনটি? তো আমরা কি বলছি যে আমরা এ ধরনের প্রশ্ন সলভ করার জন্য নিয়ম 3 কে ফলো করব। দেখেন আমি যদি নিয়ম 3 কে অনুসরণ করে এটাকে সলভ করার চেষ্টা করি তাহলে অপশন ক এবং অপশন খ নিব প্রথমে যে কোনো দুইটা অপশন নিব, নেওয়ার পর আমি আর গুণন করব 15 গুণন 13, 5 গুণন 13 আর 6 গুণন হচ্ছে 12। তাহলে দেখেন 5 গুণন 13 এটা হচ্ছে 65 আর 6 গুণন 12 এটা হচ্ছে 72। তাহলে স্বাভাবিক অর্থেই 72 বড়, দ্যাট মিন্স এই ভগ্নাংশটা বড়, আমাদের চাইছে কিন্তু বড়। তাহলে আমি অপশন খ পেলাম বড়। ক এখন খ এবং গ এর সাথে তুলনা করব। দেখেন আমাদের দ্বিতীয় কাজ কি, খ এবং গ এর সাথে তুলনা করা। তো খ এবং গ আমি উঠাইলাম, আবার আর গুণন করলাম 6 গুণন 24, এটাকে গুণ করলে হয় 144, আর 11 গুণন 13 এটাকে গুণ করলে হয় 143। তো 143 সংখ্যাটি বড়, তার মানে এটা হচ্ছে বড়। আচ্ছা আমি আবারও বলি যে লব যার ফল তার, ঠিক আছে? কি বললাম? লব যার বড় তার মান বড়। আচ্ছা লব যার ফল তার, দেখেন এবার এই 6 হচ্ছে লব, তার মানে 6 গুণন 24, এই ফলাফলটা হবে 6/13। আবার পরবর্তী সংখ্যা লব হচ্ছে 11, লব হচ্ছে 11, এখন 11 গুণন 13 এটা হয় 143, এই ফলাফলটা হলো 11/24 ভগ্নাংশের। তাহলে এখানে বলে দিয়েছি যার গুণফল বড় তার মান কিন্তু বড়। এখন এখানে 44 হচ্ছে বড়, দ্যাট মিন্স আমার 11/24 থেকে 6/13 হচ্ছে বড়। তার মানে এখনো পর্যন্ত আমরা টেস্ট করে দেখলাম যে অপশন খ বড়। এইবার আমরা অপশন খ এর সাথে ঘ এর তুলনা করব, খ এর সাথে আমরা ঘ এর তুলনা করব। কিভাবে করব? যে প্রথমে আর গুণন করব 6 গুণন 8 আর 3 গুণন 13, দেখুন 3 13 হচ্ছে 39 আর 6 হচ্ছে 48, তাহলে স্বাভাবিকভাবে 48 সংখ্যাটা 39 থেকে বড়। যেহেতু আমি বলছি যে যার গুণফল বড় তার মান বড়, তাহলে এই 48 কিন্তু 6/13 এর মান। তাহলে আমি বলতে পারি ওভারঅল এই এমসিকিউটাতে 4টা অপশনের ভিতরে অপশন খ অর্থাৎ 6/13 হচ্ছে সবচেয়ে বড়। আশা করি ক্লিয়ার। ওকে, তো আমরা আর একটা দেখব, এরপর আমরা বিসিএস সেকশন থেকে অন্য সেকশনে যাব। আর এরকম সেম অনেকগুলো ম্যাথ আছে আপনাদের। দেখেন এই পার্ট থেকে কিন্তু মোটামুটি কয়েকটা বিসিএস মানে পরপর বিসিএস না হলেও দেখা গেছে একটা পরপর বিসিএস প্রশ্ন হয়। যেমন দেখেন 46 প্রশ্ন আসছে, আবার হচ্ছে দেখেন 45-এ প্রশ্ন আসছে, লাস্ট কিন্তু 45-এ প্রশ্ন আসছে, আবার 41-এ প্রশ্ন। এই বইটা এভাবে সাজানো, মানে আপনার রিসেন্ট যে বিসিএস গুলা এইগুলো হচ্ছে সামনে রেখে এরপর পরবর্তী প্রশ্নগুলো এভাবে সাজানো, আবার সেম প্রাইমারি সেকশন গুলো একইভাবেই সাজানো। আচ্ছা, তো আমরা আর একটা ম্যাথ দেখি, যে বলছে যে নিচের কোনটি বা কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়, এটা যে কোন ভগ্নাংশটি সবচেয়ে বৃহত্তর। দেখেন আমি অপশন ক এবং খ এর ভিতরে টেস্ট করব। প্রথমে দুইটাকে আর গুণন করব, 5 এগারো 55, এরপর 6 কত 48, 48 থেকে 55 বড়, তার মানে 5/8 হচ্ছে বড়। এবার আমরা যেহেতু অপশন ক কে বড় পেয়েছি, এবার অপশন ক এর সাথে আমি গ এর তুলনা করব। দেখেন ক এবং গ আমি তুলনা করি, এই দুইটাকে একসাথে সাজালাম, আবার সেম আর গুণন করলাম 5 গুণন 14, 8 গুণন 8, তাহলে এখানে হয় 70, এখানে হয় 64। তাহলে 64 থেকে 70 বড়, দ্যাট মিন্স আমার 5/8 বড়। আমি আবারও বলি লব যার ফল তার। দেখেন এখানে 5 হচ্ছে লব, তাহলে 5 গুণন 14 যে ফলাফলটা আসবে অর্থাৎ 70, সেই 70 হচ্ছে 5/8 এর ফলাফল।
তো এভাবে করে কিন্তু আমি চেক করে পেতে পারি, তাই না? ফলাফলটা খুব ইজিলি দেখেন। এবার আমরা 5 নং সলভ করব। আমাদের 5 নং কি আছে, যে বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক দ্বারা স্থান বিনিময়ের ফলে এত বৃদ্ধি পায়। কত? 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল হচ্ছে 12। এগুলো আপনি কিন্তু অপশন থেকে সলভ করতে পারেন। দেখেন সবগুলার যোগফল, প্রত্যেকটা অপশনের এখানে যোগফল কিন্তু 12। দেখেন 5 যোগ 7, 7 যোগ 5, 3 যোগ 9, 9 যোগ 3, এগুলোকে যদি আমি যোগ করি অঙ্ক দুটাকে 12 হবে। তার মানে 4টা অপশনই হওয়ার সম্ভাবনা আছে। এইবার দেখব যে আমাদের উপরের যে ক্রাইটেরিয়া, যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক স্থান বিনিময় করলে তাদের পার্থক্য কত হবে, যেহেতু বৃদ্ধি পায় 54, দ্যাট মিন দুইটার পার্থক্য হবে 54। ওকে, দেখেন আমি যদি প্রথম অপশন ক ধরি, যে ক হচ্ছে কত? 57। এই 57কে আমি যদি স্থান বিনিময় করাই তাহলে হবে 75। 75 মাইনাস 57, তাহলে দেখেন 18 হয় কিন্তু। তার মানে এটা হচ্ছে না, বাট আমাদের কত হতে হবে? 54 হতে হবে। এখন অনেকে স্থান বিনিময় ব্যাপারটা বোঝে না। দেখেন আমি যদি বলি, ধরেন এখানে 57 ছিল, এই 57 সংখ্যাটিকে, এই 57, সরি, দেখেন আপনাদের ভিতরে অনেকে স্থান বিনিময় করার ব্যাপারটা বুঝে না। ধরেন আমার প্রথমে কত ছিল? 57। ওকে, এই 57 সংখ্যাটিকে আমি কিন্তু এভাবে লিখতে পারি, 5 গুণন 10 প্লাস হচ্ছে 7। ওকে, বা 7 গুণন 1, অর্থাৎ একক স্থানীয় অঙ্কের সাথে আমরা 1 গুণ করি এবং দশক স্থানীয় অঙ্কের সাথে আমরা 10 গুণ করি, তাই না? এরপর দুইটাকে আমরা যোগ করলে আমরা মূল সংখ্যাটা পাই। দেখেন 5 দশম হয় 50 আর 7 একে 7, 50 যোগ 7, তার মানে 57। এবার আমরা যদি স্থান বিনিময় করাই, তার মানে আমরা একক স্থানীয় অঙ্কটাকে নিয়ে আসবো দশক স্থানীয় জায়গায়, আবার দশক স্থানীয় অঙ্কটাকে নিয়ে আসবে একক স্থানীয় জায়গায়। তাহলে আমার ব্যাপারটা কি হবে? 5 না লিখে আমরা কত লিখবো? এখানে লিখবো 7। দেখেন আমরা এখানে কি লিখবো? এখানে লিখবো 7 গুণন 10 যোগ হচ্ছে 5, তাহলে কত হবে? 7 দশম 70 যোগ হচ্ছে 5 সমান হবে 75। এইবার দেখেন 57র স্থান বিনিময়, এখন এত ডিটেলস না করে আমরা কিন্তু সরাসরি একটা স্ট্র্যাটেজি অবলম্বন করব। সেটা হচ্ছে এই 7 কে এখানে দিব আর 5 কে এখানে দিব। ঠিক আছে? স্থান বিনিময় জাস্ট এতটুকুই। এবার দুটাকে বিয়োগ করেন, এখানে হবে 18। কিন্তু আমার প্রশ্নতে 18 বলে নাই, বলছে 54 বৃদ্ধি পাইছে। আচ্ছা, তাহলে দেখেন আমি যদি 39 নিয়ে কাজ করি, 39 কে স্থান বিনিময় করলে হবে 93, 93 থেকে আমি যদি আবার 39 বিয়োগ দিই তাহলে হবে 54, তাহলে কিন্তু আনসার হয়ে যাচ্ছে, তাই না? ওকে, আপনি আরো সহজভাবে করতে পারেন। দেখেন এখানে অপশনগুলোর দিকে আমি তাকাই। এই প্রশ্নটা যদি আপনি আরো অন্যভাবে সলভ করতে চান সেভাবেও করতে পারেন। দেখেন আমি যদি এই 57কে 57-এর সাথে আমি যদি এই আমার দেয়া 54 যোগ করি, তাহলে 7 আর 4 কত? 11, হাতে আমার 1, 5 আর 5 10 আর 111, 111। এই 57কে উল্টাইলে আমার কি 111 হয়? না, তার মানে এটা অ্যান্সার না। আবার আমি যদি 75-এর সাথে 54 যোগ করি তাহলে কিন্তু হচ্ছে না এবার উল্টাইলে। বাট আমি যদি 39-এর সাথে 54টা যোগ করি তাহলে আমার ফলাফল আসে 93, তাই না? তাহলে এই 93 কিন্তু এই 39-কে উল্টাইলে পাওয়া যায়। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 39। ক্লিয়ার? ওকে, তো আশা করি এই পর্বে মোটামুটি আর প্রশ্ন থাকার মানে সমস্যা থাকার কথা না আপনাদের। দেখেন এবার বলছি নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? প্রশ্ন নাম্বার 6, এটা 32 BCS আসছে। আপনারা এগুলো পারবেন আশা করি। তবে এগুলো আমরা আমাদের পেইড কোর্সে আপনাদের শেখাবো। এখানে জাস্ট একটা ডেমো দিচ্ছি আপনাদের। আচ্ছা, নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? এগুলো আসলে পারার কথা। এগুলো কিভাবে কি হচ্ছে আমি সব বুঝিয়ে দেবো। ওকে, তাহলে এটা হচ্ছে বিসিএস সেকশনের প্রশ্ন। এই পার্ট থেকে মোটামুটি বিসিএস এ টোটাল 12টা প্রশ্ন আসছে, 13টা প্রশ্ন। আচ্ছা, তো দেখেন এই বইয়ের আরেকটা বিশেষত্ব আছে যে এই বই হচ্ছে কোনো রিপিট প্রশ্ন নাই, একেবারেই নাই। যেমন এই 13 নম্বর প্রশ্ন আপনারা একটু লক্ষ্য করেন যে 13 নম্বর প্রশ্নে কিন্তু দুইটা বিশেষ আসছে।
তো আমি এটাকে দুইবার না লিখে জাস্ট দুইবার হচ্ছে লিখে দিয়েছি, যেটা আসলে এই বিশেষ আসছে এই বিশেষ। অনেক বইতে দেখবেন যে প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট, বাট এই লজিক ম্যাথ বইটাতে আপনি কোনো রিপিট প্রশ্ন পাবেন না। অর্থাৎ যে প্রশ্নটা একাধিকবার আসছে সেটা এক প্রশ্নটা একবার দিয়ে এখানে লিখে ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে যে কোন কোন পরীক্ষাগুলোতে আসছে। ওকে, তো দেখেন এবার আমরা এই সেম পার্টের বিগত প্রাইমারি প্রশ্ন আমরা একটু দেখব। তাহলে এখানে বলছে একটি সংখ্যা 560 থেকে যত বড়, দ্যাট মিনস আমি সংখ্যাটা ধরে নিলাম এক্স, তাহলে যত বড় এটা কিভাবে বের করব? এক্স মাইনাস হচ্ছে 560। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে 5 সংখ্যাটা 2 থেকে কতটুকু বড়, তাহলে কিন্তু আগে 5 মাইনাস 2 দিবেন। আমি যদি বলি যে 2 সংখ্যাটা 5 থেকে কতটুকু ছোট, তখনই কিন্তু আপনি 5 মাইনাস 2 লিখবেন, তাই না? তাহলে দেখেন আমি বলছি, অর্থাৎ কার থেকে ছোট সেটাকে আমরা প্রথমে লিখব, কে ছোট সেটাকে আমরা পরে লিখি, তাই না? সেভাবেই তো বের করি। আচ্ছা, তাহলে এক্স মাইনাস এত, আবার 800 থেকে যদি আমি এক্স বিয়োগ দিই, যে ফলাফলটা আসবে এই দুইটাই পরস্পর সমান হবে। কারণ এখানে বলছে এখান থেকে যত বড় 800 থেকে ঠিক ততই ছোট। আচ্ছা, এবার দেখেন এই এক্সটা মাইনাস আছে, আমি এপাশে নিয়ে আসলাম, তাহলে এক্স প্লাস এক্স টু এক্স, আর এটাকে যদি আমি যোগ করি তাহলে হবে 1360। এবার এই টুটা হচ্ছে গুণ, এ পাশে আমরা ভাগ আকারে নিয়ে আসলে আমাদের ফলাফলটা দাঁড়াবে, ওকে, তাহলে 680, তাই না? ওকে, এখন দেখেন এটা হচ্ছে আমি বলছি যে আমাদের প্রত্যেকটা ম্যাথ মোটামুটি 45 সেকেন্ডে সলভ করার একটা অ্যাবিলিটি আপনাকে তৈরি করতে হবে। তাহলে দেখা গেছে যে কোনো এক্সামে আপনি ম্যাথে হিউজ একটা নাম্বার ক্যারি করতে পারবেন। তো এখন এই সংখ্যাটা বের করার শর্টকাট হচ্ছে যে আপনার যে ছোট সংখ্যাটা দেয়া থাকবে প্লাস বড় সংখ্যা ডিভাইডেড বাই 2। কেন? কারণ একমাত্র এদের অ্যাভারেজ থেকেই, বা এই সংখ্যা থেকে এদের অ্যাভারেজকে যদি বিয়োগ করি তাহলেই মূলত সেম মান আসা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। ওকে, তাহলে আমরা এটার বিস্তারিত শিখলাম, শর্টকাট শিখলাম। তাহলে এগুলো কিন্তু আগের প্রশ্নে দেখেন 2 নাম্বার, নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট? সেম স্ট্র্যাটেজিতে আপনারা সলভ করবেন। নিচের কোনটি ক্ষুদ্রতম? দেখেন এগুলো কিন্তু প্রচুর আসছে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি সেকশন। ওকে, আমরা একটু 5 নাম্বার ম্যাথটা সলভ করি প্রাইমারি সেকশনের। বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি নয়। অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 27 বেশি। আচ্ছা, দেখি কাদের যোগফল নয়। হ্যাঁ, এটারও যোগফল নয়, এটারও যোগফল নয়, এখানেও যোগফল নয়, তার মানে সবগুলো হওয়ার পসিবিলিটি আছে। এইবার আমরা দেখব যে আসলে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সেটার আসলে পার্থক্য 27 হয় কিনা। আমি বলছি যে এটা আরো ইজিলি সলভ করা যায়। দেখেন 36 এর সাথে আমি যদি 27 যোগ করি তাহলে আমার ফলাফল আসবে 63। এবার এই 36 কে যদি আমি উল্টায় দিই তাহলে কিন্তু, সরি, 63 কে যদি উল্টায় দিই তাহলে আমার কিন্তু হবে 36, বা 36 কে উল্টায় দিলে তাহলে হবে আমার 63। তাহলে কিন্তু সেম হলো, তাই না? ওকে, ওকে, তাহলে 6 নম্বর প্রশ্নটা, এগুলো সেম, এগুলো আমরা পারবো, ইতিপূর্বে এগুলো আমরা করেছি। দেখেন এবার আমরা একটু 7 নম্বর প্রশ্ন একটু দেখব, ঠিক আছে? ওকে, তো আমাদের 7 নম্বর প্রশ্নটা কি বলছে? 7 নম্বরে বলছে যে, ওকে, আমাদের 7 নম্বরে বলছে যে কোন সংখ্যার 40% এর সাথে যদি আমি 45 যোগ করি তাহলে ওই সংখ্যাটি হয়। কি বললাম? কোন সংখ্যার 40% এর সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত? আচ্ছা, তো আমি এক কাজ করি, প্রত্যেকটা অপশন নিয়ে কাজ করি। ধরেন আমি 75 নিলাম, 75 এর 40% বের করলাম, যে 75 গুণন হচ্ছে 40 ভাগ 100, এটা ক্যালকুলেট করলে আমার হবে কত? 30। এবার 30 এর সাথে আপনি যদি 45 কে আবার যোগ করে দেন তাহলে আবার দেখবেন 75 হবে। দ্যাট মিন্স আমার সঠিক অ্যান্সার হচ্ছে ক। এখন
এই ম্যাথটা যদি আপনি 4টা অপশন এভাবে টেস্ট করতে চান, ধরেন অপশনটা আপনার সঠিক অ্যান্সারটা গ বা ঘতে দিয়ে দিল, তখন কিন্তু আপনার একটু প্রবলেম হবে বা 45 সেকেন্ডে সলভ করতে আপনি পারবেন না। তখন আপনি যে কাজটা করবেন, বিস্তারিত করার চেষ্টা করবেন। যদি আপনি দেখেন যে না, ম্যাথ দেখেই আমি বুঝতে পারছি যে এখানে অ্যান্সার এইটা হওয়ার পসিবিলিটি আছে, তখন আলাদা হিসাব। আর যখন আপনি কোনোভাবে বুঝতে পারতেছেন না, তখন আমি যে স্ট্র্যাটেজি এখন দেখাচ্ছি সেই স্ট্র্যাটেজিটা ফলো করবেন। সেটা হচ্ছে বলবেন যে ধরি সংখ্যাটি এক্স, এক্স এর 40% প্লাস 45 সমান সমান আবার এক্স। কেন? কারণ বলছেই তো প্রশ্নে যে সংখ্যাটার 40% এর সাথে আমি 45 যোগ করলে আবার ওই সংখ্যাটাই হবে, তাই না? ওকে, এক্স এর 40 মানে কি 40 ডিভাইডেড বাই 100। এবার এই এক্সটা প্লাস আছে এ পাশে নিয়ে আসেন, তাহলে কত হবে? বা এই টোটালটা হচ্ছে প্লাস আছে এ পাশে নিয়ে আসেন, তাহলে কি মাইনাস হবে না? তাহলে এক্স মাইনাস 40 বাই এত সমান 45। এবার আমি লসাগু করলাম, লসাগু করে এখানে হচ্ছে 60। দেখেন লসাগুটা কিভাবে করলাম। লসাগুর নিয়ম কি, যে এই এক্স এর নিচে একটা 1 আছে, 1 এবং 100 এর লসাগু কত? 100। এবার এই 100 দিয়ে আমি 1 কে ভাগ দিব, ভাগফল দিয়ে এক্স কে গুণ দেব, তাহলে কত হয়? 100 এক্স, যেটা আমি যে পরের লাইনে দিয়ে দিছি, হ্যাঁ? মাইনাসের মাইনাস, এবার এ 100 দ্বারা হচ্ছে 100 কে ভাগ করবো, ফলাফল 1। 1 দিয়ে 40x কে গুণ করলে হচ্ছে 40x। এইবার দেখেন তাহলে 100x মাইনাস 40x সমান 60x ডিভাইডেড বাই 100 আর 45। এখন আমরা জানি যে সমান চিহ্নের বিপরীতে যদি কোনো সংখ্যা চলে যায়, ধরেন একটা গুণ সংখ্যা চলে গেল, ওই পাশে হবে ভাগ। আর যদি ভাগ সংখ্যা চলে যায় তাহলে তার অপর পাশে হবে গুণ। যেমন 100 এখানে ভাগ আছে, এই পাশে হবে গুণ। 60 গুণ আছে, এ পাশে হবে কত? ভাগ। তাহলে ক্যালকুলেট করলে আমরা 75 পাই। এখন এই ধরনের ক্যালকুলেশন কিন্তু আমাদের ক্যালকুলেটর লাগে না, এগুলো আমরা মুখে মুখে করতে পারি। দেখেন আমি একটা দেখাচ্ছি। 45 হচ্ছে 60। দেখেন 45 কে আমি যদি 15 দ্বারা ভাগ করি, 3 15 হচ্ছে 45, আর একে যদি 15 দ্বারা ভাগ করি তাহলে 4 15 হচ্ছে 60। এবার 4 দ্বারা যদি আমি 100 কে ভাগ করি তাহলে 4 25 হচ্ছে 100। এরপর 25 দ্বারা যদি 3 কে গুণ করি তাহলে হবে আমার 75, তাই না? 3 25 75। তো এই হচ্ছে মূলত আমাদের প্রাইমারি সেকশনের ম্যাথ গুলো। তাহলে দেখেন এই যে ম্যাথটা আমি কিন্তু করেছি, যে 8 নম্বর ম্যাথটা আমাদের উদাহরণে ছিল, তাই না? ওকে, এবার আমরা 9 নম্বর ব্যাকটা একটু দেখি। দেখেন এই পাঠে, এই পাঠের 9 নম্বর ম্যাথ কি, যে দুটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72, সংখ্যা দুটি কত? আচ্ছা, তো দেখেন বলছে ছোট সংখ্যাটি কত। আচ্ছা, তো ধরলাম যে 9 হলো ছোট সংখ্যা, ধরলাম আমি তো জানি না কি হবে। 9 ছোট সংখ্যা, এবার আমি কাজ করি, 9 থেকে যেহেতু যোগফল কত? 17, তাহলে 17 থেকে আমি 9 কে বিয়োগ দিয়ে দিই, তাহলে কত হবে বলেন তো? 8, তাই না? এবার 8 এর সাথে আপনি 9 কে গুণ করুন। সরি, আচ্ছা, আমরা ধরলাম যে দুটি সংখ্যার ধরলাম ছোট সংখ্যাটা 9। এখন 9 থেকে 17 বিয়োগ দেন, তাহলে আমার কত হবে? 8। কিন্তু আমার বলছে যে ছোট সংখ্যাটি কত, বাট এটাই তো 9 এর থেকে ছোট হয়ে গেল, তাহলে তো হবে না, 9 থেকে বড় হতে হবে। আচ্ছা, আমি 6 নিলাম, 6 নিলে এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কত? 11। কারণ 17 মাইনাস 6 মানে 11। 6 11 66, কিন্তু আমার দরকার 72, হচ্ছে না। এবার 8 নিলাম, 17 থেকে আমি যদি 8 বিয়োগ দিই তাহলে হবে আমার 9। হ্যাঁ, তাহলে আমার বড় সংখ্যাটা 9 আর ছোট সংখ্যাটা 8। এবার 8 এর সাথে 9 কে গুণ করুন, তাহলে 8 9 কত হবে? 72। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 8। আশা করি এটাও আপনাদের ক্লিয়ার। ওকে, এরপর এই সেম পার্টের আমরা বিগত নিবন্ধনের কিছু প্রশ্ন দেখব। দেখেন, তো এটা কিন্তু দেখেন 18তম নিবন্ধনে আসছে, তার মানে একেবারে রিসেন্ট প্রশ্ন এগুলো। তো এখানে বলছে যে 1 2 ও 3 দ্বারা 3 অঙ্কের যতগুলো সংখ্যা লেখা যায় তাদের সমষ্টি কত। তো আমরা জানি এটা ম্যানুয়ালি করতে হবে আপনার, যেখানে 1 2 3 1 3 2, এই যে আমরা সেটে করছিলাম না, তো এইভাবে করে আমরা এটা আপনারা পারবেন, সবগুলোকে আমরা যোগ করে দিব। তো নিচের কোন ভগ্নাংশ এত থেকে ছোট? ওই বিশেষ সেকশনে কিন্তু বলছে এত থেকে বড়, আর এখানে আসছে কিন্তু এত থেকে ছোট।
দুইটাকে আবার গোলায় ফেলেন না, তাহলে কিন্তু সমস্যা। ওকে, আমরা কিছু এক্সেপশনাল প্রশ্ন দেখবো এখানে। দেখেন, বলছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত। দেখেন 6 অঙ্ক, তার মানে আমার 6 অঙ্ক হতে হলে সর্ববামে আমার একটা 1 দিতে হবে, আর বাকি সংখ্যাগুলো আমার শূন্য দ্বারা ফিল আপ করতে হবে, তাই না? তার মানে 1 দিয়ে আমি 5টা শূন্য দিব, তাহলে এটা হচ্ছে 6 অঙ্কের। আর এর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 4টা 9 থাকবে। এবার এই দুইটাকে আমি যদি বিয়োগ করে দিই তাহলে আমার ফলাফল আসবে এত। ঠিক আছে, ওকে। এরপর দেখেন আমাদের 4 নম্বর ম্যাথটা, এটা কিন্তু প্রাইমারি সেকশনের। তো প্রাইমারি সেকশনের 4 নম্বর ম্যাথটা হচ্ছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। আচ্ছা, কি একক স্থান, এগুলো কিন্তু আপনাদের অনেক ভুল হয়, আপনারা বুঝতে পারেন না যে কোনটা কার 3 গুণ। দেখেন, আমি যদি বলি আমার বয়স করিমের থেকে 3 গুণ, তাহলে করিমের বয়স যদি 20 বছর হয় তাহলে আমার বয়স হবে 60 বছর, তাই না? তাহলে আগে করিমেরটা ধরে নিতে হবে। ওকে, বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশকের স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তার মানে দশকের চেয়ে দ্বিগুণকে একক। তাহলে এই কথাগুলো দেখে আমার অপশন কোন কোনটা ফিল আপ করে। দশকের মান হচ্ছে 3, এটা এটার হচ্ছে 3 গুণ হচ্ছে 9, তার মানে এটা ফিল আপ করতেছে। দশকের মান 9, এটা 3 গুণ হচ্ছে 3, এটা হয় না। 3 গুণ হচ্ছে 27, বাট এটা হবে না। এটা 3 গুণ, এটা না, তার মানে এটা হবে না। এটা 3 গুণ এটা, তার মানে হয় অপশন ঘ হবে না অপশন ক হবে। আচ্ছা, এবার আমরা একটু দ্বিতীয় এটা মিলাবো, যে দশক স্থানীয় অঙ্ক 3 হলে বিনিময়কৃত সংখ্যাটি কত। আচ্ছা, এবার দেখেন দশক স্থানীয় অঙ্ক, তাহলে আমার এখানে 3 বলে দিছে স্পেসিফিক, আর এটা তো দশক স্থানীয় অঙ্ক 3 না, এটা হচ্ছে 1, তার মানে এটা আমার অ্যান্সার না। তার মানে এখানে অ্যান্সার হবে ক। আচ্ছা, এরপরে দেখেন বিনিময়কৃত সংখ্যাটি কত। এখন আমরা পাইলাম যে আমাদের এতটুকুর জন্য আমাদের ফলাফল পাইলাম হচ্ছে 39। ওকে, এবার বলছি বিনিময়কৃত, এখন এটা যদি আবার বিনিময় করি তাহলে আমাদের ফলাফল কত হবে? 93, তাই না? তার মানে আমাদের আলটিমেট অ্যান্সার হচ্ছে 93। ক্লিয়ার? আলটিমেট অ্যান্সার কত? 93। দেখেন একেবারে পার্ট বাই পার্ট আপনাকে ছোট 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 করে আমি ভাগ করে দিলাম, আশা করি একেবারে ক্লিয়ার। ওকে, দেখেন, তো এখান থেকে এটা হচ্ছে প্রায় আমাদের নিবন্ধন সেকশন। তো নিবন্ধনে দেখেন প্রশ্ন ভালোই আসতেছে এখানে। কয়টা প্রশ্ন আছে, লাস্ট হচ্ছে 18তম নিবন্ধনে প্রশ্ন আছে 2024, এরপর 18 পরে আর তেমন আসেনি। 17তে আসেনি, 15 16 এগুলোতে আসেনি, একেবারে 13তে আসছে। হ্যাঁ, তার মানে এই টপিক থেকে রিসেন্ট হচ্ছে প্রশ্ন করা শুরু করেছে আর কি। এর আগের নিবন্ধন গুলোতে তেমন একটা প্রশ্ন হয় নাই। তো দেখেন লজিক ম্যাথ বইটা এমন ভাবে সাজানো, আপনি দেখা মাত্রই বুঝতে পারবেন যে কোন অধ্যায়ের কোন পাঠটি কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এবার আমরা পিএসসি অন্যান্য মানে 17 থেকে নবম থেকে 16তম গ্রেডের প্রশ্নগুলো একটু দেখবো। যে দেখি, দেখেন এটা কিন্তু রিসেন্ট একেবারে 2025 সালে আসছে এটা। তো বলছে কোনটি বৃহত্তর, আমরা জানি যে দুইটা করে আমরা অপশন চুজ করবো, এরপরে 4 গুণন করবো, এরপর ফল লজ্জার ফল তার, এভাবে আমরা করতে পারবো, এগুলো আমরা জানি অলরেডি। আমরা বিসিএস সেকশন এগুলো শিখে আসছি, মূলত এগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য দেওয়া। ওকে, দেখেন এই প্রশ্নটা আমি একটু আগে করছি যে একটি 2 অঙ্কের সংখ্যা এবং তার অঙ্কদ্বয়ের অবস্থান পরিবর্তন করে গঠিত সংখ্যার পার্থক্য হচ্ছে 36, এটা একটু ডিফারেন্ট, তাই না? ওকে, বলছে একটি 2 অঙ্কের সংখ্যা এবং তার অঙ্কদ্বয়ের অবস্থান পরিবর্তন করে গঠিত সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে এক্স, সরি 36, ওই সংখ্যাটির 2 অঙ্কের মধ্যে পার্থক্য কত। আচ্ছা, তো আমি সংখ্যাটা জানি না। আপনারা এই সেকশনে যে বীজগাণিতিক ফরম্যাটে আমরা কোন একটা সংখ্যা কিভাবে বের করি সেটা কিন্তু আমরা থিওরি অলরেডি পড়ে আসছি, আপনাদের বেসিকটা জানা আছে। তার মানে যে কোনো একটা, আমি যদি একক স্থানের সংখ্যা y ধরি, দশক স্থানের সংখ্যা আমি x ধরি, তাহলে আমরা সংখ্যাটি কত? 10x প্লাস হচ্ছে y, যেখানে একক স্থানের অঙ্ক হচ্ছে y এবং দশক স্থানের হচ্ছে x। এখন যদি এটাকে বিনিময় করি তাহলে 10টা চলে যাবে এখানে, অর্থাৎ x টা চলে যাবে এখানে আর y টা চলে যাবে এখানে, তাই না? তাহলে 10y প্লাস হচ্ছে x। এবার বলছি দুইটার পার্থক্য হচ্ছে 36। এবার আগের যে সংখ্যা সেটা থেকে বিয়োগ করে দেন, তাহলে কত হবে? 36 হবে, তাই না? ওকে, তাহলে দেখেন বিয়োগ করলে আমার এখানে 10x আছে, 10x, আর এখানে হচ্ছে একটা x, যদি বিয়োগ করি তাহলে 9x, আর এখানে বিয়োগ করলে 9y। দুইটা থেকে 9 কমন নিয়ে আমি এখানে দিয়ে ভাগ করে দিই, তাহলে হবে পার্থক্য কত? 4। আমার কিন্তু এটি বলছে যে অঙ্ক, অর্থাৎ 2 অঙ্কের মধ্যে পার্থক্য কত।
পার্থক্য কত হলো আমার? 4 হলো। তার মানে সঠিক অ্যান্সার খ। এ সকল প্রশ্ন দেখে একেবারে ভয় পাওয়া যাবে না, কারণ আপনি অলরেডি বেসিক আপনি শিখে ফেলছেন এই পার্টের যে বীজগাণিতিক ফরম্যাটে কিভাবে একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে হয়, তাই না? তো ওটা পারলে তো এটা আপনার পারার কথা। ওকে, এইবারে আমরা আরেকটু দিয়ে দেখেন, এই প্রশ্নগুলো কিন্তু আপনারা পারবেন। 3 নাম্বার, নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তর, তাই না? এগুলো পারা যাবে। বৃহত্তর ক্ষুদ্রতম নিয়ে আমি আর দেখাবো না, এগুলো সব আপনাদের প্র্যাকটিসের জন্য। বলছে 1 থেকে, এখানে 4 নম্বর প্রশ্নটা দেখেন, 1 থেকে 100 পর্যন্ত নয়াঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টি? এখানে এগুলো হচ্ছে ম্যানুয়ালি করা লাগবে আপনার। কোনটা ছোট বড় এগুলো আমি আর দেখাবো না। এই যে ক্ষুদ্রতম বৃহত্তর সংখ্যা এগুলো দেখাবো না। নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, নিচের কোনটি বৃহত্তর সংখ্যা, এগুলো আপনার পারেন অলরেডি। দুটি সংখ্যার যোগফল হচ্ছে এত। দেখেন এটা একটু দেখাই, এই 9 নাম্বারটা একটু ফোকাস করেন। কি বলছে এখানে? দুটি সংখ্যার যোগফল হচ্ছে 55, বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যা 6 গুণের সমান। এখন দেখেন দুটি সংখ্যা বলছে, তাহলে দুটি সংখ্যার যোগফল হচ্ছে কত? 55। তাহলে আমি সংখ্যা দুটি জানি? আমি কিন্তু জানি না, তার মানে আমাকে ধরে নিতে হবে ওই যে সেই বীজগাণিতিক ফর্মেটকে ইউজ করতে হবে, তাই না? ওকে, তাহলে দেখেন, ধরলাম যে আমার যে বড় সংখ্যাটা সেটা 6, আর তাহলে ছোট সংখ্যাটা যদি দুইটা যোগফল যদি 55 হয়, তাহলে বড় সংখ্যাটা যদি হয়, ছোট সংখ্যা কি 55 থেকে আমি x বিয়োগ দিলে আমি ছোট সংখ্যা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার বলছে যে বড় সংখ্যাটি 5 গুণ, তাহলে আমি বড় সংখ্যার সাথে 5 গুণ করবো, 5 এর সাথে x 5x। আর ছোট সংখ্যার সাথে আমি 6 গুণ করবো, এই ছোট সংখ্যা তার সাথে 6 গুণ করবো। এবার বলছে দুইটা সমান, ওকে দুইটা সমান দিয়ে দেবো। এরপর আমি ক্যালকুলেট করবো 5x, আর এখানে যদি গুণ করি 6 গুণন 55 মানে 330, আর 6 গুণন x মানে 6x, এটা হচ্ছে মাইনাস, এ পাশে হয়ে যাবে প্লাস। তাহলে এখানে 6x 5x যোগ করলে আমার কত হবে বলুন তো? 11x 330। এটা যদি ভাগ করি তাহলে হবে 11 গুণ আছে, এখানে আমরা ভাগ আকারে নিয়ে আসতে পারবো, তাই না? তখন আমাদের ফলাফলটা হবে 30। এবার বলছে সংখ্যা দুইটি কত। ওকে, তার মানে আমরা ডিফাইন করে ফেলছি যে আসলে একটা সংখ্যা 30। এখন পরবর্তী সংখ্যা আমরা কিভাবে বের করবো? ওই যে 55 থেকে আমরা যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে 55 মাইনাস হচ্ছে কত? 30। এই যে আমি এখানে লিখে দিছি 55 মাইনাস 30 মানে হচ্ছে 25। তার মানে সংখ্যা দুটো, একটা 25 আর একটা হচ্ছে 30। এটা হচ্ছে ফলাফল। আপনি এই প্রত্যেকটা পার্টের যদি আপনি লজিক ম্যাথের বেসিক গুলা আগে পড়ে আসেন, অর্থাৎ থিওরি গুলো ভালো করে পড়ে আসেন, যে কোনো ম্যাথ আপনার সলভ করা ইজি হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। ওকে, এরপর লজিক ম্যাথ যে স্ট্রাকচারে সাজানো, অর্থাৎ এখানে যে কনফিগারেশন, এরকম কনফিগারেশন এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো বই এখনো পর্যন্ত তৈরি হয়নি। আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতিতে ম্যাথমেটিক্সের প্রিপারেশনটা একটু এক্সেপশনাল ভাবে নিতে চান, এক্সেপশনাল নিতে চান, তাহলে এই বইটি আপনার জন্য হতে পারে একটা বন্ধুর মতো, যাকে আপনি কোনো ধরনের হেল্প ছাড়া, কোনো প্রকারের হেল্প ছাড়া আপনি নিজে নিজে পড়ে বুঝতে পারবেন। ওকে, তো দেখেন, আমি স্থানীয় মান নিয়ে আপনাকে পড়াইছি। এখানে বেসিকটা দেয়া আছে। আমি যে থিওরি পাঠ আলোচনা করছি সেখানে কিন্তু বেসিকটা আপনি পেয়েছেন অলরেডি, যে 5 5 5 এর মাঝের 5-এর স্থানীয় মান কত? এই যে মাঝের 5, আমি বলছি যে কোন একটা সংখ্যার স্থানীয় মান মানে ওই সংখ্যা এবং তারপরে যতগুলো সংখ্যা আছে ততগুলো আপনি শূন্য দিয়ে দিবেন, তার মানে 50। কেন? কারণ হচ্ছে আমরা 555 কে আমরা এভাবে লিখতে পারি, তাই না? 5 50, আর এখানে হবে 500, টাইপিং এ মিস্টেক। তাহলে আমরা লিখতে পারি 555, তাই না? ওকে, ওকে। এরপর দেখেন, এখানে বলছে 2081 অঙ্ক দিয়ে গঠিত বৃহত্তর ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? আমরা জানি যে কোন একটা সংখ্যার যদি আমরা বৃহত্তর সংখ্যা বের করতে চাই, তাহলে সবচেয়ে বড় সংখ্যাগুলো দিতে হবে, তারপর ছোটগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমিকভাবে সাজাতে হবে। আর যদি আমরা ক্ষুদ্রতম বের করতে চাই, তাহলে শূন্য দেওয়া যাবে না, তাই না? প্রথমে দিতে হবে কি সবচেয়ে ছোট সংখ্যা, তারপর হচ্ছে শূন্য দিতে হবে। এরপর হচ্ছে পর্যায়ক্রমিকভাবে ছোট থেকে বড় অঙ্কে সাজাতে হবে। এখন বলছে যে সংখ্যা দুটোর গড় কত? আমরা জানি গড় কিভাবে বের করে? দুটো সংখ্যা যোগ করে তার সংখ্যা কতগুলো সংখ্যা সেটা দ্বারা ভাগ করি, ভাগ করলে আমাদের ফলাফলটা এটা আসবে। ওকে, বলছে 3 অঙ্কের বৃহত্তর ক্ষুদ্র সংখ্যা, এগুলো আপনারা জানেন অলরেডি, এগুলো আপনাদের দেখানোর কিছু নাই। নিচের কোনটি পূর্ণ সংখ্যা? আমরা সংখ্যার ক্লাসিফিকেশনে আমরা কিন্তু দেখে আসছি, তাই না? সংখ্যার পূর্ণ সংখ্যা কি, ভগ্নাংশ সংখ্যা কি, এগুলো তো এখানে একটু দেখতে হবে। এগুলো এগুলো আমরা এখানে ডিটেলস করাবো না। এত এত গঠিত 5 অঙ্কের বৃহত্তর ক্ষুদ্রতম সংখ্যাগুলো আমরা অলরেডি জানি। তো
মোটামুটি বোঝাই যাচ্ছে যে আপনি যদি ওই পার্টের বেসিকটা পড়ে আসেন তাহলে এই পার্টে হচ্ছে সবগুলো আপনি পেরে যাবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। এটা আমরা পরবর্তী লেকচার আলোচনা করব। আমাদের পরবর্তী লেকচার থাকবে যে জোড় বিজোড় সংখ্যা, পরপর ধারাবাহিক সংখ্যা। এরপরে একটি সংখ্যা পূর্ণবর্গ হওয়ার শর্ত। একটি সংখ্যা আমরা কিভাবে বুঝবো আসলে সংখ্যাটা পূর্ণবর্গ। তারপরে এই পার্টে আমরা বিগত বিসিএস প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, নিবন্ধন প্রশ্ন ওই আগেরটার মতো আলোচনা করব। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী সেশনে। ভালো থাকবেন ততক্ষণে। আল্লাহ হাফেজ।